नमस्कार, आमी डॉक्टर रिया। आज के आमी जे विषयटी निये आमार चैनेले भिडियो करब, तो एर जोन्नो आमी आगेई एकटा शर्ट भिडियो दिएछिलाम। तो आमार आजकेर विषयटा होच्छे जीडीएमओ 2025 सालेर जे रिसेंट रिक्रुटमेंटेर नोटिस बेरिয়েছে এবং তার फर्म फिल आप अलरेडी चलছে। लास्ट डेट 3 सेप्टेम्बर। तो আপনারা যারা জিডিএমওতে অ্যাপ্লাই করতে চান তাদের জন্যই এই ভিডিওটা। তো প্রথমে বলে রাখি, যারা বাই প্রফেশন ডক্টর না, এই ভিডিওটা তাদের তো কোনো কাজে আসছে না। এটা এক্সক্লুসিভলি এমবিবিএস ডক্টর বা এমডি যারা করেছেন তাদের জন্য, যারা জিডিএমওতে ইন্টারেস্টেড। তো এই যে জিডিএমওর ফর্ম ফিল আপ হচ্ছে এবং জিডিএমওতে অনেকেই অ্যাপ্লাই করছেন, অনেকেই ইন্টারেস্টেড। তো তাদের বেশ কিছু ডাউটস বিভিন্ন গ্রুপে বা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে চারিদিকেই দেখা যাচ্ছে। তো সেগুলোর বেশ কিছু ডাউটসের উত্তরগুলোই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিতে চাই। আজ আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আগে বলি। প্রথম কথা, যারা বন্ড করছেন, যে আমি এমডির পর বন্ড করছি, বন্ড সার্ভিসে রয়েছি সিনিয়র রেসিডেন্ট হিসেবে, তাহলে আমি কি জিডিএমওতে অ্যাপ্লাই করতে পারবো? যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার এই বন্ডের ডিউটির এক্সপিরিয়েন্সটা কিভাবে কাউন্ট হবে, বা আমার যে 3 বছর এমডি করা আছে সেটার জন্য আমি কি কি সুযোগ সুবিধা পেতে পারি। নাম্বার 2, যেটা নিয়ে আলোচনা করব, যে যারা কোনো না কোনো সাবজেক্টে এখন এমডি করছেন পিজিটি হিসেবে, বা ডিপ্লোমা বা ডিএনবি করছেন, এরকম ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে জিডিএমওতে তারা অ্যাপ্লাই করতে পারবেন কি না। আর যদি জিডিএমওতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যেহেতু একটা পিজি কোর্স করাকালীন ডকুমেন্টসগুলো সমস্ত জমা থাকে সেই ইনস্টিটিউটে, তো তার জন্য কি সমস্যা হতে পারে বা কি অসুবিধে হতে পারে, কিভাবে সেটা সলভ করা যায়। নেক্সট যেটা আলোচনা করব, যে অন্য রাজ্যে চাকরি করেছেন, কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট কোনো একটা, অন্য রাজ্যে প্রাইভেট ইনস্টিটিউটে কাজ করেছেন এবং তার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা জিডিএমওর ক্ষেত্রে কাউন্ট করা হবে কি না। নেক্সট, অন্য রাজ্যের যাদের রেজিস্ট্রেশন নাম্বার অন্য মেডিকেল কাউন্সিলের, তারা জিডিএমওর জন্য এলিজিবল কি না। এবং লাস্ট যেটা, সেটা হলো যে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার আছে আমার, কিন্তু পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা আমি এখনও পাইনি, তাহলে কি আমি জিডিএমওতে অ্যাপ্লাই করতে পারবো? তো এই 5টা বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। তো চলুন প্রথম বিষয় যেটা, সেটা আগে বলি, যে এমডির পর বন্ড সার্ভিসে আছেন। তো ধরে নেওয়া যাক আপনি একটা সাবজেক্টে 3 ইয়ার্সের এমডি কমপ্লিট করেছেন বা ডিপ্লোমা করেছেন, এবং সেটার পর ডিপ্লোমাতে 2 ইয়ার্সের বন্ড, আর এমডির ক্ষেত্রে 3 ইয়ার্সের বন্ড সার্ভিস রয়েছে। তো সিনিয়র রেসিডেন্ট হিসেবে আপনি রয়েছেন, আপনি জিডিএমওতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? হ্যাঁ, জিডিএমওতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত, তার জন্য আপনাদের কোনো এনওসি লাগবে না। যারা সিনিয়র রেসিডেন্ট হিসেবে কোথাও অলরেডি অ্যাটাচড আছেন তাদের জন্য সিনিয়র রেসিডেন্টদের এনওসি লাগবে না এবং তারা নর্মালি অ্যাপ্লাই করতে পারবেন। এবার হচ্ছে এক্সপিরিয়েন্স হিসেবে তাদের কিভাবে কাউন্ট হবে, কারণ এক্সপিরিয়েন্স লেখার জন্য জিডিএমওতে অলরেডি একটা কলাম দেওয়া হয়েছে, সেখানে আপনি লিখতে পারবেন। এক্ষেত্রে এক্সপিরিয়েন্সে আপনি এমবিবিএস হিসেবে এমডি করার আগে, ধরুন হাউস স্টাফশিপ বা প্রাইভেট কোনো জায়গাতে যেগুলো কাজ করেছেন সেগুলো সবই দিতে পারবেন, এবং সেগুলোর জন্য আপনার যেটা নম্বর পাওয়া সেটা জিডিএমওতে লেখা আছে, যে কিভাবে আপনি নম্বর পাবেন ওই প্রোফর্মাতে, সেই অনুযায়ী আপনি নম্বর পেতে থাকবেন। নেক্সট হচ্ছে যে এমডি যে 3 বছর পড়েছেন সেই পিজি শিপটার কী হবে। পিজি শিপের জন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের নম্বর এক্ষেত্রে পাওয়া যাবে না। পিজি শিপের জন্য এক্সট্রা মার্কসও এই রিক্রুটমেন্টে দেওয়া হচ্ছে না। তবে এমডি বা ডিপ্লোমা কমপ্লিট করার পর আপনি যে বন্ড সার্ভিস বা সিনিয়র রেসিডেন্ট হিসেবে আছেন, সেটা আপনার যতদিন করা হয়েছে, 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর, 3 বছর হয়ে গেলে তো আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, তো 6 মাস, 2 বছর বা 2.5 বছর যেটা, সেটার এক্সপিরিয়েন্সটা আপনি ওই 3 মার্কস বা 6 মার্কস বা 9 মার্কস বা 12 মার্কস, এই স্ল্যাবে আপনার যেটা পড়বে সেই অনুযায়ী কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন। পিজি শিপের জন্য আলাদা করে কোনো নাম্বার কাউন্ট হবে না। আচ্ছা, এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে, যারা পিজিটি হিসেবে রয়েছেন, অলরেডি পিজি কোর্স চলছে, তারা জিডিএমওতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো বলি, প্রথম কথা, আপনার একটা কোর্স এখনও কমপ্লিট হয়নি, সুতরাং এক্ষেত্রে আপনি, মানে আপনাদের তো জিডিএমওতে সেইভাবে
আলাদা করে কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই যে পিজিটি যারা তাদের জন্য কি হবে। তবে যারা ফার্স্ট ইয়ার পিজিটি তাদের ক্ষেত্রে ধরুন অ্যাপ্লাই করে দিলেন, অ্যাপ্লাই করে দেওয়ার পরে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক বেশি দীর্ঘায়িত হয়, অনেক বেশি সময় লাগে সেক্ষেত্রে, এবং আপনার যদি এমডি কমপ্লিট হয়ে যায় তার মধ্যে, তবে জিডিএমওর কাউন্সেলিং বা তার পরবর্তী প্রসেসগুলো যদি আপনি সিলেক্টেড হন, প্যানেলে আপনার নাম থাকে, তবেই আপনার কাজে লাগবে, আদারওয়াইজ না। যারা সেকেন্ড ইয়ার তাদের ক্ষেত্রেও তাই, কিন্তু যারা থার্ড ইয়ার পিজিটি তাদের ক্ষেত্রে আমার মনে হয় জিডিএমওতে অ্যাপ্লাই করে দেওয়াটা যেতে পারে। তার কারণ থার্ড ইয়ার পিজিটিদের একদম সামনে সেপ্টেম্বর মাসেই পরীক্ষা। ডিপ্লোমার ক্ষেত্রেও নিয়মটা একই রকম হবে, এবং যতদিনের মধ্যে জিডিএমওর ইন্টারভিউ বা অন্য প্রসেসগুলো চালু হবে তার অনেক আগেই তাদের এক্সাম শেষ হয়ে যাবে, 1 মাসের মধ্যেই তাদের দিক থেকে তারা সেই জায়গাটা নিশ্চিন্ত হতে পারবেন, এবং তারা এসআরশিপে জয়েন করবেন যথারীতি। সুতরাং এসআরশিপ করতে করতে আপনার জিডিএমওতে যাওয়ার অসুবিধে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, এক্ষেত্রে কিন্তু একটা এনওসি লাগবে অ্যাপ্লাই করার জন্য, যেহেতু আপনি একটা স্টাইপেন্ডারি জবে রয়েছেন। আর এনওসিটা আপনাকে সেই কলেজ থেকে, কলেজের রেলিভেন্ট যিনি অথরিটি তার কাছ থেকে নিতে হবে। প্রবাবলি ডিপার্টমেন্টের এইচওডি এবং হয়তো প্রিন্সিপাল দুজনের কাছ থেকেই লাগতে পারে, তো সেটা কলেজ থেকেই আপনারা জানতে পারবেন। আর ডকুমেন্টস, যেহেতু ডকুমেন্টস অরিজিনালগুলো জমা রয়েছে, সেক্ষেত্রে বলি যে অরিজিনাল ডকুমেন্টস না থাকলে জিডিএমওতে আপনি কিন্তু প্রসেসের মধ্যে ইনভলভ হতেই পারবেন না। কারণ আপনার কাছে যদি স্ক্যান করা ফটোকপি থাকে বা স্ক্যান্ড কপি যদি আপনার থাকে, সেগুলো আপনি আপলোড করতে পারেন। এক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু জিডিএমওর চাকরি জয়েনিংয়ের আগে প্রায় 3 বার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। একবার তো ইন্টারভিউর সময় ডকুমেন্ট দেখা হয়, একবার কাউন্সেলিংয়ের সময় হয়, জয়েনিংয়ের সময় সিএমওইচ অফিস, এসিএমওইচ অফিস, ইভেন যে ব্লকে আপনি জয়েন করছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডকুমেন্ট অরিজিনালগুলো লাগবে। কাজেই অরিজিনাল ডকুমেন্ট আপনার রিলিজ না হলে সেটা আপনার পক্ষে প্রডিউস আপনি করতে পারবেন না, এবং যথারীতি চাকরি হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে একান্তই আপনার সেই প্রসেসের মধ্যে অংশগ্রহণ করতে চাইলে পিজি কোর্স ছাড়তে হবে। তো এই হলো যারা পিজিটি তাদের জন্য প্রসেস। আর থার্ড ইয়ার পিজিটিদের ক্ষেত্রে যদি এসআরশিপ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে অন্য স্টেটের কাজ করার এক্সপিরিয়েন্স। অন্য স্টেটে কোনো চাকরি করেছেন, প্রাইভেট বা কন্ট্রাকচুয়াল বা যাই হোক, বা গভর্নমেন্ট চাকরি করেছেন যেটা আপনি এখন আর করছেন না, তাদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে কি না? হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হবে। তাদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আপনি নম্বর পাবেন। এটা আপনাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই করতে হবে এরকম বিষয়টা নয়। আপনি যদি সেই জায়গার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের পেপার বা আপনার পে স্লিপ এগুলো যদি থাকে, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দাম পাবেন। নেক্সট হচ্ছে অন্য স্টেটের যদি কারো রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তো দেখুন এমসিআই এর রেজিস্ট্রেশন নাম্বার থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এমসিআই রেজিস্ট্রেশন নাম্বার থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সম্ভবত জিডিএমওতে জয়েনিংয়ের ক্ষেত্রে বা তার আগে আপনাকে ওয়েস্ট বেঙ্গলে ওটা কনভার্ট করতে হবে। তো সেটা আপনারা যদি কনভার্ট করে নেন আগেই, আমার মনে হয় এটা অনেক বেটার। আর অনেকেরই থাকে যেটা তার দুটো স্টেটেরই রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তো বেটার আপনি ওয়েস্ট বেঙ্গলের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আগে থেকেই সেটার ব্যবস্থা অ্যাপ্লাই করে মেডিকেল কাউন্সিলে করে নিন। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। অনেকেই আছেন যাদের হয়তো এখন হাতে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে বা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, কিন্তু পার্মানেন্টটা এখনও আসেনি। তো এরা কি করবেন? আমার বলা, আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করুন, সেই প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বারটাই আপনি পুট করুন। এরপর ডিউরিং দ্য প্রসেস হয়তো আপনি 1-1.5 মাসের মধ্যে পেয়ে যাবেন পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। তখন আপনি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় পার্মানেন্টটা শো করুন, এক্ষেত্রে প্রবলেম হয় না। কারণ লাস্ট রিক্রুটমেন্টে যখন আমাদের চাকরি হয়েছিল, অর্থাৎ 2021-এর রিক্রুটমেন্ট, যেটা জয়েনিং 2023-এ আমাদের হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেটই ছিলেন যারা ফ্রেশ পাস আউট, ইন্টার্নশিপ জাস্ট কমপ্লিট হয়েছে, তাই সেই মুহূর্তে তাদের হাতে পার্মানেন্টটা ছিল না রেজিস্ট্রেশন নাম্বার। তো তারা প্রভিশনাল দিয়ে অ্যাপ্লাই করেছেন, এবং তাদের চাকরি কিন্তু জয়েনিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। তো আজকে আমি এই কটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি আরও কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে এই জিডিএমওর ফর্ম ফিল আপ বা তার নিয়মকানুন সম্পর্কিত, আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান। চেষ্টা করব পরের ভিডিওতে আমি সেটার উত্তর দিতে। থ্যাংক ইউ।